আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ইরানে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। হঠাৎ মহাসড়কে নেমে এলো মোদির বিমান। শেষ কার্ডটাই ব্যবহার করছে ইরান। আরও থাকছে, রাশিয়া ইউরোপে হামলা করবে। সর্বশেষ থাকছে, ১.৫ লাখ আফগানিকে ফেরত পাঠালো পাকিস্তান ইরান। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে দীর্ঘ কয়েক সপ্তাহব্যাপী বড় ধরনের হামলার প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি চূড়ান্ত আক্রমণের নির্দেশ দেন, তবে মধ্যপ্রাচ্যে দুই দেশের মধ্যে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ সংঘাত তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দুজন মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। পেন্টাগন সূত্রে জানা গেছে, এই অভিযানের প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে অতিরিক্ত আরও একটি বিমানবাহী রণতরী পাঠানো হচ্ছে। এর পাশাপাশি কয়েক হাজার অতিরিক্ত সেনা, যুদ্ধবিমান এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করা হচ্ছে, যা আক্রমণ ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই সমানভাবে কার্যকর। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি জানিয়েছেন, ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে সব ধরনের বিকল্প পথ খোলা রয়েছে এবং তিনি জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো সময় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, এবারের সামরিক পরিকল্পনা আগের চেয়ে অনেক বেশি জটিল ও বিস্তৃত। এর আগে গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালালেও সেটি ছিল সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ভিত্তিক, কিন্তু বর্তমান পরিকল্পনায় ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কারণে এই অভিযানে মার্কিন বাহিনীর জন্য ঝুঁকি অনেক বেশি হতে পারে। এদিকে সম্ভাব্য এই হামলার আশঙ্কায় কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। তারা জানিয়েছে, ইরানের ভূখণ্ডে কোনো ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা জর্ডান, কুয়েত, কাতার ও তুরস্ক সহ বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি উত্তর ক্যারোলাইনায় মার্কিন সেনাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তিতে আসা কঠিন হয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্ষেত্রবিশেষে ভয় দেখানো প্রয়োজন হয়ে পড়ে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। সূত্র রয়টার্স। হঠাৎ মহাসড়কে নেমে এলো মোদির বিমান। হঠাৎ মহাসড়কে নেমে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান। তবে আতঙ্কের কিছু নেই। মহাসড়কে অবতরণের মাধ্যমে নতুন রেকর্ড গড়েছে বিমানটি। শনিবার ১৪ ফেব্রুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আসামে জাতীয় সড়কের ওপর নির্মিত উত্তর পূর্ব ভারতের প্রথম ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটিতে ইএলএফ C-130J সামরিক পরিবহন বিমানে অবতরণ করে ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অবতরণের মাধ্যমে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তার একদিনের সফরের সূচনা হয়েছে। চাবুয়া এয়ারফিল্ড থেকে উড্ডয়ন করে আসামের মরান এলাকায় জাতীয় সড়ক ৩৭-এর একটি অংশে নির্মিত ইএলএফে অবতরণ করেন। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪.২ কিলোমিটার দীর্ঘ শক্তিশালী রানওয়েটি মরান বাইপাসে অবস্থিত। এটি ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধ বিমান ও পরিবহন বিমানের জন্য কৌশলগত ও বহুমুখী রানওয়ে হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী এক্সে এক পোস্টে লিখেন, এই ইএলএফ জরুরি পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুত মোতায়েনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রয়োজনে এটি দিব্রুগড় বিমানবন্দরের বিকল্প হিসেবেও ব্যবহৃত হতে পারবে। এখানে সর্বোচ্চ ৪০ টন ওজনের যুদ্ধ বিমান এবং ৭৪ টন ওজনের পরিবহন বিমান অবতরণ করতে সক্ষম। ভারতের প্রথম ইএলএফ ২০২১ সালে বার্মার জেলায় উদ্বোধন করা হয়েছিল। অবতরণের পর প্রধানমন্ত্রী প্রায় ৪০ মিনিটের একটি এয়ার শো উপভোগ করেন। এতে ভারতীয় বিমান বাহিনীর তেজস, সুখোই ও রাফাল সহ বিভিন্ন যুদ্ধ বিমান অংশ নেয়। সফরকালে তিনি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রয়েছে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত গুয়াহাটি ও উত্তর গুয়াহাটিকে সংযুক্তকারী সেতু, যা যানজট কমানো ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সহায়ক হবে।
এছাড়া বঙ্গরায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট গৌহাটির অস্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করবেন তিনি। শেষ কার্ডটাই ব্যবহার করছে ইরান। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে গত 2 বছর ধরে ইরান চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। লেবাননে হিজবুল্লাহর শক্তি খর্ব হওয়া, সিরিয়ায় দীর্ঘদিনের মিত্র বাশার আল আসাদের পতন এবং ইসরায়েলের সাথে সরাসরি 12 দিনের যুদ্ধে বিপ্লবী গার্ড করের শীর্ষ কমান্ডারদের হারানো তেহরানকে কোণঠাসা অবস্থায় দাঁড় করিয়েছে। এমন পরিস্থিতিতে নিজের অস্তিত্ব ও আঞ্চলিক প্রভাব টিকিয়ে রাখতে ইরান এখন তার শেষ শক্তিশালী অস্ত্র হিসেবে ইরাকি মিলিশিয়া গোষ্ঠীগুলোকে সক্রিয় করার পরিকল্পনা করছে। সম্প্রতি ইরাকের রাজপথে স্বেচ্ছাসেবক নিয়োগের হিড়িক এবং প্রকাশ্য ক্ষেপণাস্ত্র মহড়া সেই ইঙ্গিতই দিচ্ছে। তেহরান এখন তার প্রক্সি যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু হিসেবে ইরাককে ব্যবহার করতে চাইছে। বিশেষজ্ঞদের মতে গত কয়েক বছরের যুদ্ধে ইরান সচেতনভাবেই ইরাকি মিলিশিয়াদের বড় কোনো সংঘাতে জড়াতে দেয়নি। এর মূল কারণ ছিল কৌশলগত। ইরান চেয়েছিল তার সীমান্তের সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত এই বাহিনীকে মার্কিন ও ইসরায়েলি হামলা থেকে সুরক্ষিত রাখতে, যাতে চরম বিপদের সময় তাদের ঢাল হিসেবে ব্যবহার করা যায়। কিন্তু বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক উত্তেজনা যেই পর্যায়ে পৌঁছেছে, তাতে বদর অর্গানাইজেশন, কাতায়েব হিজবুল্লাহ এবং হারাকাত আল নুজাবার মতো শক্তিশালী গোষ্ঠীগুলো সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে ময়দানে নেমেছে। এমনকি আউলিয়া আল দাম নামক একটি গোষ্ঠী ভূগর্ভস্থ টানেলে বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ভিডিও প্রকাশ করে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিয়েছে। ইরাকি কৌশলগত বিশ্লেষক আলা আল নাসুয়ারের মতে ইরান ইরাককে কেবল প্রতিবেশী দেশ নয়, বরং তার নিজস্ব জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে। ইরাকের ভৌগোলিক অবস্থান এবং দেশটির শাসন ব্যবস্থার ওপর তেহরানের যে রাজনৈতিক ও গোয়েন্দা প্রভাব রয়েছে, তা ব্যবহার করে ইরান পুরো অঞ্চলের সামরিক সমীকরণ বদলে দিতে চায়। ইরানের লক্ষ্য হল, যদি তাদের ভূখণ্ডে সরাসরি কোনো মার্কিন হামলা হয়, তবে ইরাকি মিলিশিয়াদের মাধ্যমে তারা উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হেনে পাল্টা চাপ তৈরি করবে। তবে এই রণকৌশল ইরাককে ভয়াবহ বিপদের মুখে ঠেলে দিচ্ছে। ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বারবার দেশটিকে আঞ্চলিক সংঘাত থেকে দূরে রাখার ঘোষণা দিলেও মিলিশিয়াদের এই সমান্তরাল তৎপরতা বাগদাদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক আমের আল সাবাইলেহ মনে করেন, ইরানের প্রতিরোধের অক্ষ বা বিভিন্ন ফ্রন্ট থেকে ইসরায়েলকে ঘিরে ফেলার পরিকল্পনাটি ইতিমধ্যে ব্যর্থ হয়েছে। সিরিয়া ও লেবাননের ফ্রন্টগুলো এখন আর আগের মতো কার্যকর নেই, আর ইয়েমেনের হুথিরাও দূরত্বের কারণে সীমাবদ্ধ। ফলে ইরাকই এখন ইরানের হাতে থাকা একমাত্র টেকসই কার্ড। তবে তিনি সতর্ক করে বলেছেন, ইরাকি ফ্রন্ট সচল করা মানেই ইরানকে রক্ষা করা নয়, বরং এর ফলে ইরাক সরাসরি মার্কিন লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর বর্তমান অবস্থান কেবল ইরানকে দমানোর জন্য নয়, বরং এই পুরো অঞ্চলের নতুন বিন্যাস গড়ার একটি বৃহত্তর প্রক্রিয়ার অংশ। শেষ পর্যন্ত তেহরান তার এই শেষ তাসটি খেলে নিজেদের কতটা রক্ষা করতে পারবে, নাকি এটি পুরো ইরাক রাষ্ট্রকে একটি অন্তহীন যুদ্ধের আগুনে জ্বালিয়ে দেবে, সেটিই এখন বড় প্রশ্ন। সূত্র আল হুররা। রাশিয়া ইউরোপে হামলা করবে? মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিস্ফোরক সতর্ক বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, রাশিয়ার ক্রমবর্ধমান শক্তি বর্তমান বিশ্বের জন্য ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। ভ্লাদিমির পুতিন তার সশস্ত্র বাহিনীকে নতুন করে ঢেলে সাজাচ্ছেন উল্লেখ করে স্টারমার বলেন, তিনি রয়্যাল নেভির একটি ক্যারিয়ার ফোর্সকে উত্তর দিকে গ্রিনল্যান্ডের অভিমুখে যাত্রার নির্দেশ দিয়েছেন। তার মতে ইউক্রেনে কোনো শান্তি চুক্তি হলেও পশ্চিমা বিশ্বের উপর থেকে রাশিয়ার হুমকি শেষ হয়ে যাবে না, বরং পুতিন পুনরায় অস্ত্রশস্ত্র বাড়ানোর সুযোগ পাবেন, যা শেষ পর্যন্ত ইউরোপের জন্য আরও বড় বিপদ ডেকে আনবে। সম্মেলনে ভাষণ দেওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী রাজনৈতিক মেরুকরণ নিয়েও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি দেশটির কট্টর বাম ও ডানপন্থী দলগুলোর সমালোচনা করে বলেন, রিফর্ম ইউকে বা গ্রিন পার্টির মতো দলগুলোকে সমর্থন করা জাতীয় নিরাপত্তার জন্য আত্মঘাতী হতে পারে। এই দলগুলোকে রাশিয়ার প্রতি নমনীয় এবং ন্যাটোর প্রতি দুর্বল হিসেবে আখ্যায়িত করে তিনি দাবি
দাবি করেন চরমপন্থী এই দলগুলো ক্ষমতায় থাকলে ইউরোপে যুদ্ধের পথ আরও প্রশস্ত হবে। স্টারমার অতীতের নেতাদেরও সমালোচনা করেন, যারা রাশিয়ার আগ্রাসী মনোভাবকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে গিয়েছেন। তিনি বলেন, চলতি দশকের শেষ নাগাদ রাশিয়া ইউরোপের বাকি অংশে আক্রমণ করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। এখন আমরা যে শান্তির ওপর দাঁড়িয়ে আছি তা দিন দিন নড়বড়ে হয়ে যাচ্ছে। বিডি প্রতিদিন, নাজমুল। 1.5 লাখ আফগানিকে ফেরত পাঠাল পাকিস্তান ও ইরান। চলতি বছরে প্রায় 1,50,000 আফগান নাগরিক দেশে ফিরেছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। পাকিস্তান ও ইরান থেকে তারা দেশে ফিরেছেন। সংস্থাটি সতর্ক করে বলেছে, এত বিপুল ও দ্রুত প্রত্যাবর্তন আফগানিস্তানকে আরও গভীর সংকটে ঠেলে দিচ্ছে। শুক্রবার 13 ফেব্রুয়ারি জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউএনএইচসিআরের আফগানিস্তান প্রতিনিধি আরাফাত জামাল জেনেভায় এক ব্রিফিংয়ে বলেন, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 1,50,000 আফগান ইরান ও পাকিস্তান থেকে ফিরে এসেছেন। কাবুল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, তীব্র শীত, তুষারপাত ও হিমাঙ্কের নিচে তাপমাত্রার মধ্যে এত মানুষের ফিরে আসা অত্যন্ত উদ্বেগজনক। ইউএনএইচসিআর জানায়, 2025 সালে ইতোমধ্যে 29 লাখ মানুষ দেশে ফিরেছেন। 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট প্রত্যাবর্তনের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 54 লাখে। সংস্থাটির মুখপাত্র বাবর বালুচ জানান, গত বছরের একই সময়ের তুলনায় প্রত্যাবর্তনের হার 50% বেশি বেড়েছে। গত বছর এ সময়ে সংখ্যা ছিল 1 লাখের কিছু কম। দশকের পর দশক আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার পর সম্প্রতি পাকিস্তান ও ইরান সীমান্তে কড়াকড়ি বাড়িয়ে ব্যাপক বহিষ্কার কার্যক্রম জোরদার করেছে। ফলে লাখ লাখ মানুষ এমন এক দেশে ফিরছেন যেখানে দারিদ্র্য, মানবাধিকার সংকটে নাজুক অর্থনীতি এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব বিদ্যমান। জামাল বলেন, ইউএনএইচসিআরের জরিপ অনুযায়ী অনেক পরিবারের সদস্যদের নাগরিক নথিপত্র নেই এবং 90% বেশি পরিবার দৈনিক $5-এরও কম আয়ে জীবনযাপন করছে। তিনি আরও জানান, অনেকে টেকসই জীবিকা গড়তে না পেরে আবার দেশ ছাড়ার কথাও ভাবছেন। বর্তমানে ইউএনএইচসিআর পুনর্বাসন ও পুনঃএকীভূতকরণ কার্যক্রমে জোর দিচ্ছে। তবে সংস্থাটি জানিয়েছে, এবছর বাস্তুচ্যুত ও প্রত্যাবর্তনকারীদের সহায়তায় $21,60,00,000 প্রয়োজন হলেও এখন পর্যন্ত তহবিলের মাত্র 8% সংগ্রহ হয়েছে। জামাল বলেন, দীর্ঘ নির্বাসনের পর নিজ দেশে ফিরে আসা আফগানদের জন্য টেকসই সমাধান খুঁজে বের করার এখনই গুরুত্বপূর্ণ সময়।